স্বাগত জানাচ্ছি বাংলাভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে বাংলাভিশনের বার্তা কক্ষে আছেন নিউজ এডিটর বেনজির আহমেদ। আপনার কাছে জেনে নেব দিনের সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো। তাইমুর, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। তাইমুর, আপনি জানেন গত দুদিন ধরে মানবিক করিডোর এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলেই চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। আপনি জানেন মিয়ানমারের রাখাইন রাজ্যে সেখানে আরাকান আর্মির মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সেখানে দুর্ভিক্ষের দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে যেই মানবিক করিডোর স্থাপন বা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে যে আলোচনা হয়েছে, গত রবিবার পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন যে এ বিষয়ে অর্থাৎ মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তার এই আলোচনার পর থেকে, এই বক্তব্যের পর থেকে এ নিয়ে আলোচনা চলছে। সোমবার অর্থাৎ গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু তার এই বক্তব্যের সমালোচনা করে বলেছেন তিনি এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আলোচনা করার প্রয়োজন ছিল। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন বাংলাদেশ ফিলিস্তিনের গাজার মতো আরও পরিণতি হবে, এটা জনগণ মেনে নেবে না। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিএনপি বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং শিগগিরই তারা এই বিষয়ে প্রধান উপদেষ্টার বরাবর চিঠি পাঠাবে। বিএনপির পক্ষ থেকে দলের শীর্ষ পর্যায়ের নেতারা বলেছেন প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সাথেও এই বিষয় নিয়ে আলোচনা করবে। তবে এ বিষয়ে মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে এক সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে কিন্তু তিনি বলেছেন বা জানিয়েছেন যে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সাথে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। শফিকুল আলম আরও জানিয়েছেন এ বিষয়ে বিস্তারিত হয়নি, যদি বিস্তারিত কোনো আলোচনা হয় তাহলে জানানো হবে। অন্যদিকে হেফাজতে ইসলামের পক্ষ থেকেও দলের যুগ্ম মহাসচিব মামুনুল হক মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদীরা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই মানবিক করিডোরের নামের যে আলোচনা, এই আলোচনা থেকে সরকারকে সরে আসতে হবে। তাই আরেকটি বিষয় হচ্ছে আজ থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছেন। তিনি বলেছেন গত 15 বছর দেশের পুলিশ বাহিনীকে রাজনৈতিক বাহিনীতে একটি দলের বাহিনীতে পরিণত করা হয়েছিল, যার ফলে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল। আগামী নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা আবারও বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই আগামী জাতীয় নির্বাচন হবে এবং নির্বাচনে পুলিশ বাহিনীর চ্যালেঞ্জ হিসেবে তিনি বলেছেন নির্বাচনী পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তাইমুর, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলাভিশনের নিউজ এডিটর বেনজির আহমেদ। স্টুডিও আলোচনা শুরু করব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আমাদের বার্তা সম্পাদক বলছিলেন নিঃসন্দেহে সবচেয়ে আলোচিত এই মুহূর্তে রাখাইনে করিডোর ইস্যু। এই ইস্যুতে যদিও এক ধরনের রাজনৈতিক অঙ্গনের তীব্র প্রতিক্রিয়া আছে, বিএনপি তার অবস্থান ব্যাখ্যা করছে। মোটা দাগে সবগুলো রাজনৈতিক দলেরই একই রকম বক্তব্য, কিন্তু সরকারের আমরা আজকে একটা ভিন্ন বক্তব্য পেয়েছি। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন নীতিগত সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আজকে প্রেস সচিব জানিয়েছেন যে এখনও এই ধরনের কোনো আলোচনা হয়নি। অর্থাৎ এই ইস্যুটিকে বিএনপি ঠিক কীভাবে দেখছে এবং এই সরকারের কিছুটা ভিন্ন ভিন্ন যে ব্যাখ্যা কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহ-আলোচক এবং এই মুহূর্তে যারা বাংলাভিশনের সাথে যুক্ত আছেন। সরকারের বক্তব্য আচ্ছা যদি আপনি বিশ্লেষণ করেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলাম তিনি যেটা বলেছেন আর আমার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যা বলেছেন সম্পূর্ণ বিপরীতমুখী। তারপর হচ্ছে এটা কিছু লুকানোর চেষ্টা, স্বচ্ছতার অভাব। জাতীয় গুরুত্বপূর্ণ একটা ইস্যু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যু, তো সেরকম একটা বিষয়ে এই সেরকম সরকার সিদ্ধান্ত নিতে পারে কিনা সেটাও তো একটা বিষয়, কারণ এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকারের বৈদেশিক নীতি বলেন আর দ্বিপক্ষীয় অথবা জাতিসংঘের অধীনে রাষ্ট্র স্বার্থ বা ঝুঁকি যেখানে আছে সেই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন কিনা সেটাও একটা বিষয়। দ্বিতীয়ত আমাদের মহাসচিব আমাদের অবস্থান স্পষ্ট করেছেন যে আমাদের কাছে বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবচেয়ে আগে গুরুত্বপূর্ণ। একটা মানবিক করিডোর, হ্যাঁ, পৃথিবীতে বিভিন্ন জায়গায় মানবতার কারণে একটা জাতিকে স্যাক্রিফাইস করতে হয়, বাংলাদেশও করেছে বা করতে চায়, কিন্তু যেখানে একটা সশস্ত্র সংগ্রাম চলছে,
তাই না? আরাকান আর্মির সাথে আমাদের নিজেদের নিরাপত্তার ঝুঁকি আছে। আরাকান আর্মির সাথে তো সেখানে আপনি চলছে যুদ্ধ। তারপর হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে আমরা এমনি খুব নাজুক অবস্থার মধ্যে আছি, আমাদের অর্থনীতি, আমাদের জাতীয় নিরাপত্তা এমনি বিঘ্নিত। আমরা মাঝখানে শুনলাম কি 1,80,000-এর মতো চলেই যাচ্ছে রোহিঙ্গা, দেশ ফিরে যাচ্ছে। কিন্তু পরে আবার জানলাম যে দেখেন এগুলি খুব মানে আপত্তিকর, মানে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় না যে 1,80,000 রোহিঙ্গা মায়ানমার ফেরত নিতে রাজি হয়ে গিয়েছে, কিন্তু পরে দেখলাম যে নিউজ আসলো যে চিহ্নিত করেছে মায়ানমার, যে তারা চিহ্নিত করেছে অনলি, বাট আসলে তো প্রায় 10 থেকে 12 লাখের মতো। এখন ইদানিং আবার দেখলাম গতকালকে যে 1,23,000 মতো নতুন রোহিঙ্গা আবার বাংলাদেশে আসছে। এরকম জায়গায় জাতিসংঘের প্রস্তাবনা বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা বলেন, সেখানে একটা মানবিক করিডোর দিতে হবে, রাষ্ট্রের রাজনৈতিক দল বা অন্যান্য সংস্থার সাথে আলোচনা ছাড়া, জনগণের কনসার্ন ছাড়া এটা কি খুব গুরুত্ব বহন করে কিনা। এবং সরকারের তো এমন কোনো বিষয় নয় এটা যে এটা এই মুহূর্তে করা ছাড়া বাংলাদেশের অস্তিত্ব রক্ষা হচ্ছে না। তো এরকম একটা সরকার এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রথমত পারে না, আবার যে আলোচনা হয়েছে সেটা জাতির সাথে লুকানোর চেষ্টা করা হচ্ছে। তৈদুল ইসলাম তো বলেছিলেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আচ্ছা, তিনি আবার বলেছেন কয়েকটা শর্ত আছে এখানে, কিন্তু তিনি শর্তগুলি স্পষ্ট করেননি। শর্তগুলি কি জাতি হিসেবে আমরা জানতে চাই, মানুষও জানতে চায়, রাজনৈতিক দলগুলি জানতে চায়, স্পষ্ট করেননি। আবার তার 2 দিন পরে আজকে শফিকুল আলম বলছেন এই ধরনের কোনো আলোচনা হয়নি এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে তারপর আমরা এটা বিবেচনা করব। এটি কি একটা দায়িত্বশীল সরকার বা সরকারের সাথে যারা জড়িত আছে তাদের কাজ কিনা, এবং জাতিকে বিভ্রান্ত করা, জাতিকে ঝুঁকির মুখে ফেলা দেশকে। তো আবার এটা তো একটা বিতর্ক তৈরি করে আঞ্চলিক রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে। আমরা কিন্তু মায়ানমার ইস্যুতে অর্থাৎ রোহিঙ্গা ইস্যুতে ভারতকেও কিন্তু কাছে পাইনি, আমরা চীনকেও কিন্তু কাছে পাইনি। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ মানবিকতার নামে এখানে যেভাবে ইন করতে চায় সেটা আপনার ত্রিশক্তির একটা চক্ষুশূল আমরা হয়ে যাই কিনা। ধরেন চায়না একভাবে দেখছে রোহিঙ্গা ইস্যু, ভারত আরেকভাবে দেখে। আবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র তো জাতিসংঘকে সবসময়ের জন্য ব্যবহার করেই তারা তাদের মানে প্রবেশটা করতে চায়, সার্বজনীন করতে চায় কূটনৈতিক কৌশলে। তো সেরকম একটা জায়গায় বাংলাদেশ চলে যাচ্ছে কিনা সেটা উদ্বেগের বিষয়, যার জন্য আমার দল এর মহাসচিব স্পষ্টত বলেছেন যে সরকার এ বিষয়ে যা করতে যাচ্ছে সেটা করার সে অধিকার রাখে না। আর যদি এই বিষয়ে আলোচনা করতে হয় দেশের স্বার্থে, জাতির স্বার্থে, তাহলে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই করতে হবে। এছাড়া যদি অন্য কিছু করে এ দায় সরকারের, এ দায় জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। জি, আবার আপনার কাছে আসবো। এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদীন শিশির, এই যে করিডোর ইস্যুতে সরকারের আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিনা? ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশনের সকল দর্শককে। আমরা দলীয়ভাবে একদম স্পষ্ট জানিয়ে দিয়েছি এই ধরনের একটি জনগুরুত্বপূর্ণ এবং সার্বভৌমত্বের সাথে জড়িত কিছুটা ঝুঁকিপূর্ণ ইস্যু, এগুলো জনগণকে জানিয়ে সরকার স্পষ্ট এগুলো খোলাসা করে বলে নেওয়া উচিত ছিল। এখানে দেখেন, আপনি যদি সরকার যে কাজটা করলো এখানে, এটা তো ছোট কাজ না। আপনি যদি মিয়ানমার ইস্যুটাকে কোনোভাবে ব্যাখ্যা করেন তাহলে প্রথমে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেটা IPS। তারপরে আপনার যে বড় একটি আইন আছে যেটা হচ্ছে একদম বলতে পারেন 100 ব্রেকিং যে লটা, মার্কিন লটা, দ্য বার্মা অ্যাক্ট, বার্মাকে রিইউনিফিকেশন করার জন্য যে যুক্তরাষ্ট্রের যে মানে কণ্ঠভোটে ওদের ডেমোক্র্যাট এবং রিপাবলিকরা মিলে একটা আইন পাশ করলো, খুবই শক্তিশালী আইন। ব্রিটিশদের একটা বার্মা অ্যাক্ট ছিল, তারপরে সবচেয়ে বড় মানে আইন হচ্ছে দ্য বার্মা অ্যাক্ট। এখন এই বার্মা অ্যাক্টটা কত কঠিন আপনি দেখেন, ওরা কিন্তু মিয়ানমার অ্যাক্ট করেনি, মার্কিন যুক্তরাষ্ট্র করেছে কিন্তু বার্মা অ্যাক্ট। এখন মিয়ানমার যে বর্তমান মানচিত্র, এটা কি আসলে ওই বার্মাকে বোঝাচ্ছে নাকি 1935 সালে যে ব্রিটিশ বার্মার মানচিত্র সেটাকে বোঝাচ্ছে? আমরা তো এই জিনিসটা এখনও ক্লিয়ার না। কারণ যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি ওই বার্মা একটা যদি 1935 সালের মানচিত্রকে বোঝায়, তাহলে ভারতের মণিপুর এবং মিজোরাম এই অংশটুকু কিন্তু ওই মানচিত্র আছে। তাহলে এখন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে রাষ্ট্রীয় যে সেটেলমেন্ট, ওই সেটেলমেন্টের সাথে কি আমরা এই বার্মা অ্যাক্টের সাথে দ্বিমত হয় কি না, বা এটা আসলে আরেকটা দেশের সার্বভৌমত্বে যায় কি না, সেই জিনিসগুলো কিন্তু স্পষ্ট না। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, ভারত সাথে এখানে আমেরিকার খুব ভালো এলাই, চায়নার সাথে আবার এটা আমরা এটা এগ্রি করি নাই, মার্কিন যুক্তরাষ্ট্রটা আমরা এগ্রি করি নাই, কোনো দলে করে নেই, কোনো সরকারে করে নেই। এখন যদি আপনি এখানে মিয়ানমার ওদেরকে করিডোর দেন, যে ঝুঁকিটা এখানে সবচেয়ে বেশি রয়ে গেছে, দেখেন এখানে মিয়ানমারের এখন 70% ভূমি কিন্তু এখন বিদ্রোহী
যে যারা আছে, যারা এখন এই জান্তা সরকারের বিরুদ্ধে, এই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, এই বিদ্রোহীদের আরাকান আর্মির একটা স্টেক, এরকম 5-7টা রয়েছে। এই 5-7টা যে সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন বলেন আর বিচ্ছিন্নতাকামী বলেন, যেভাবে ব্যাখ্যা করেন, এদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার খুব ভালো যোগাযোগ। কিছু সংগঠন চাইনিজপন্থী, কিছু সংগঠন মার্কিনপন্থী। কিছু সংগঠনকে মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ডে ওদের প্রাইভেসি ইন্টেলিজেন্স গ্রুপ আছে, আপনি জানেন প্রাইভেসি ইন্টেলিজেন্স ওই জায়গা থেকে ওদেরকে সাপোর্ট দেয়। এলন মাস্ক স্টারলিংকে ওদেরকে আপনার যে তথ্য প্রযুক্তির যে সহযোগিতা সেটা করে। এবং চায়নাও মাঝে মাঝে এদের কুমিং যে শহরটা আছে চায়নার, কয়েকদিন পরে পরে ওদের সাথে বৈঠক করে। ইভেন মজার বিষয় হচ্ছে এই যে মার্কিনপন্থী এবং চাইনিজপন্থী যে ওদের গেরিলা বাহিনীগুলো আছে বা স্বাধীনতাকামী সংগঠনগুলো আছে, এদের সাথে কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না বছরখানেক আগে ওরা কিন্তু বৈঠক করেছে। তো এই জিনিসগুলো এত জটিল এবং এত ঝুঁকিপূর্ণ, আমাদের মতো একটি দেশে এই জিনিসটাই আমরা পা বাড়াবো কিনা, এটা খুব ঝুঁকির ব্যাপার। এটা কীভাবে ঝুঁকির ব্যাপার? প্রথমত হচ্ছে আপনাকে চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখানে আপনাকে খুব ভালোভাবে এই জিনিসগুলো পরিষ্কার হওয়া লাগবে। পরিষ্কার হওয়ার পরে আপনি দেখবেন আপনার রাষ্ট্রের জন্য কতটুকু ঝুঁকি আছে, কতটুকু সুবিধা আছে। এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করার পরে আপনি যে জনগণের কাছে উপস্থাপন করবেন যে হ্যাঁ দেখো এই জিনিসগুলো ঝুঁকি এবং অ্যাসেসমেন্ট। সেখানে আপনারা সব রাজনৈতিক দলগুলো যে বলছিলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা, রাজনীতি তো আসলে জনগণের জন্য। এখন জনগণের যদি এখানে লাভ থেকে ঝুঁকি বেশি হয় তো জনগণ তো অবশ্যই উদ্বিগ্ন হবে। আমরা পার্টি হিসেবে এটা নিয়ে উদ্বিগ্ন। আর না হয় সরকার আমাদের বলুক এতে আমাদের লাভ বেশি, যদি লাভ বেশি হয় জনগণ সিদ্ধান্ত নেবে। ওই যে শর্তগুলো কি কি শর্ত, কি কি বাংলাদেশের ইন্টারেস্টটা কি, এখানে মানবিক সহযোগিতা নিঃসন্দেহে, আমরা সবাই মানবিক না হলে তো আমরা 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিই না। এখন যদি ওই জায়গায় দুর্ভিক্ষ দেখা দেয় সেটাও জনগণ দেখবে। আরও স্পষ্ট করা উচিত ছিল। এত বড় একটি সিদ্ধান্ত আমি মনে করবো এটা সরকার ইন্টারনাল একটা সিদ্ধান্ত নিয়েছে। হয়তো রাজনৈতিক দলগুলো আমাদের চাপে পড়ে হয়তো সরকার এখন আবার এক ধরনের ভিন্ন সুরে কথা বলছেন। অনেকটা তাই মনে হচ্ছে। জি, আবার আপনার কাছে আসবো, নির্বাচন সংস্কার এই ইস্যুগুলোতে যাব। তার আগে গত কয়েকদিন ধরে আসলে এই আলোচনাটা 5 আগস্টের পর থেকে আছে যে ঢালাও মামলা, যে মামলার কারণে আসলে অনেক সময় মানে সত্যিকার অর্থেই যারা এই জুলাই গণ অভ্যুত্থানের মামলার শিকার হয়েছে সেই জায়গায় এই যে ঢালাও মামলা ন্যায় বিচারের অন্তরায় কিনা, বিশেষ করে যদি যুক্ত করে আজকে যখন আলাপ করছে, আজকেও বেশ মানে কয়েকজন চলচ্চিত্র অঙ্গনে বেশ কয়েকজন 17 জনের শিল্পীর বিরুদ্ধে হত্যা মামলা, অনেক বাদী জানেন না আসামিকে। এই জায়গাটিতে বিএনপি কিভাবে দেখছে যে ঢালাও মামলা? ধন্যবাদ। একটা জায়গায় আমি বলতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে দেখেন মার্কিন 2 জন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশের, আপনার পররাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করেছেন, সেখানে কিন্তু মায়ানমারের রাষ্ট্রদূত ছিল। তার মানে আলোচনা হয়েছে, এটা নিশ্চিত। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে বাংলাদেশের সাথে তো শুধু মায়ানমারের সীমানা না, ভারতের সাথে সীমানা আছে, থাইল্যান্ডের সাথে সীমানা আছে, মানবিক করিডোর তো অন্য দিক দিয়েও হতে পারে। এর মধ্যে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শুধু আমরাই কেন। হ্যাঁ, আবার আপনি কি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে মায়ানমারের আভ্যন্তরীণ রাজনীতির যে অস্থিরতা, সেখানে যে সশস্ত্র সংগ্রাম, তার মধ্যে ঢুকিয়ে যাচ্ছেন কিনা, যেটা বাংলাদেশের একান্তই স্বার্থবিরোধী, এরকম কিছু করে ফেলছেন কিনা? সস্তা রাজনীতি করা যাবে না। এবং আমার কথাটা হচ্ছে আপনি অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই আপনি সজাগ থাকবেন, আপনার যে দায়িত্বের যে জায়গাটুকু সেটা খুবই সীমিত। হ্যাঁ, আপনার জবাবদিহিতা নাই বিধায় আপনি কিন্তু এরকম কিছু করবেন না যেটা মানে দেশ এবং জাতির জন্য ক্ষতি হয়। আমার মনে হয় যে এই পর্যন্তই। দ্বিতীয়টা আপনি যেটা বলেন, বিএনপির অবস্থান সুস্পষ্ট। বিএনপি কোনো মিথ্যা ভিত্তিহীন মামলা নীতিগত বিরোধী, কারণ আমরা এটা সাফার করেছি, আমরা এটা জানি। আমরা চাই না কোনো নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে কোনো এজাহার হোক। সরকার আমরা দীর্ঘদিন ধরে 8-9 মাস ধরে শুনছি যে মিথ্যা মামলা হচ্ছে, প্রতিপক্ষকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। ঠিক আছে? এবং এই যে গণহত্যা হলো, এই যে ধরেন সরকারি স্থাপনা গুলি ইসের জন্য মানে পুলিশ রক্ষা করতে গিয়ে জীবন দিল, এরকম তো আছে। তো সেই ঘটনাগুলিকে রাষ্ট্র তো ফৌজদারি অপরাধে মামলা করতে পারে, যে কিন্তু অসুবিধার কিছু নেই। পুলিশ বাদী হয়তো আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা করেছে। যারা প্রকৃতপক্ষে ওই অঞ্চলে এই নাশকতার সাথে যুক্ত ছিল, সেটা সরকারি দলের লোক হতে পারে, সেটা ধরেন আওয়ামী লীগের সুবিধাভোগী হতে পারে, ফ্যাসিস্টের সহযোদ্ধা হতে পারে, সহযোগী হতে পারে, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি উৎসাহী কর্মকর্তারা হতে পারে। তো সেটা তো একটা কার্যকর মামলা, যেটা তদন্তে প্রমাণ করা যাবে, যেটা প্রসিকিউশনে প্রমাণ করা যাবে এবং যেটা বিচার নিশ্চিত করা যাবে। সেই প্রক্রিয়া তো কিছু মামলা করা যেত বা সরকার করতেও পারত।
পুলিশবাদী হয়ে মামলা করতে পারত, অসংখ্য মামলা এরকম হয়েছে। কিন্তু যত্রতত্র ব্যক্তি যে কোনো নামে ব্যক্তি আক্রোশ, ব্যক্তি রাগ, ব্যক্তি ক্ষোভ, ব্যক্তি শত্রুতার কারণে যদি মামলা হয় বা হয়েছে, এটা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। ঢালাওভাবে অনেক মামলা হয়েছে, কিছুই জানে না, মামলার আসামি হয়ে গিয়েছে। এমনকি জানেন না ভোলায় বাড়ি, আমার বাগেরহাটে বাড়ি, এখানে মামলা আসামি হয়ে গিয়েছে। তারা এসে কান্নাকাটি করছে এবং তারা রাজনীতির সাথেও জড়িত না, তারা কোনো রাজনীতির সাথেই জড়িত না, কিন্তু এইরকম ঘটনার শিকার হচ্ছে। এটা খুব অনাকাঙ্ক্ষিত। এবং এটা কিন্তু আপনি যাই বলেন না কেন, যে মামলা হয় সে যে কি সাফার করে, যে এটা একবারই মামলার চক্রে পড়ে গেলে তার এই মামলা ধরেন তদন্ত, তার যে অর্থের অপচয়, শারীরিক মানে নির্যাতন, তারপর ধরেন জেল জুলুম, জামিন পাওয়া, মান সম্মানের যে ব্যাপার, সেটা কিন্তু আমরা কেয়ারই করছি না, হচ্ছে এবং এখনো হচ্ছে। তো এখন যদি হয়ে থাকে তো সরকারটা করছে কি, সরকারের কাজটা কি? সেদিন আইজিপি সাহেবকে আমি দেখলাম, উনি বলছেন যে মামলা নেওয়ার এই সময় পুলিশ তদন্ত করার কোনো পারে না, ব্যাপক তদন্তের পর আমরা যখন চার্জশিট দাখিল করি তখন হয়তো দেখা যাবে। কিন্তু তার আগে তো একটা মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে, তার আগেই তো একটা মানুষের মানে বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু সেটি কি একটা সভ্য রাষ্ট্রে কাম্য কিনা? আর সেই জন্য কি আমরা এই সব স্তরের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ আপনার জীবন দিল, ঝুঁকি নিয়ে আমরা ফ্যাসিস্টের শাসনের অবসান ঘটালাম কিনা? আমরা কি এই বাংলাদেশের জন্য সংগ্রাম করলাম কিনা, তাই না? এই পরিবর্তনের জন্য সংগ্রাম করলাম কিনা? যদি সেই প্রক্রিয়া অব্যাহত থাকে, কিন্তু দুঃখজনক হলো এই প্রক্রিয়া অব্যাহত আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপার এই মামলা নেওয়ার ব্যাপারে সজাগ হতে হবে। আর তদন্তে যারা আছে, যারা নির্দোষ, ইতিমধ্যে যেটা হয়েছে, সেই মামলাগুলি অতি দ্রুত তদন্ত করে যারা নির্দোষ তাদেরকে ওই আপনার অভিযোগ থেকে অব্যাহতি দিতে হবে। আর প্রকৃত দোষীদের বিচার কিন্তু আবার নিশ্চিত করতে হবে। সমস্যাটা একটা জায়গাও আমি বলি, আপনি এই প্রক্রিয়ায় যদি মামলা করেন তাহলে প্রকৃত দোষী যারা তারা সুবিধা পাবে। তারা হচ্ছে কি, অধিকাংশ আসামি যখন ওই মামলায় যুক্ত হবে না তদন্তে, তখন ওই মামলার ম্যারিটার ঠিক থাকবে না। তখন প্রসিকিউশন কিন্তু আদালতে ওই মামলাটাকে এস্টাবলিশ করতে পারবে না, অপরাধীদের অপরাধ এস্টাবলিশ করতে পারবে না, প্রতিষ্ঠিত করতে পারবে না, যার ফলে অপরাধীর শাস্তি হবে না, অথবা অপরাধী পার পেয়ে যাবে। অথবা একটা মামলা তদন্ত করতে গিয়ে যদি 10 জনকে বাদ দিতে হয়, আর 2 জন অর্থের বিনিময়ে ওখান থেকে তদন্ত থেকে বাদ পড়ে যাবে, যারা প্রকৃত ঘটনা ঘটিয়েছে, যারা গণহত্যা ঘটিয়েছে। যার ফলে এইটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ মানুষ সাফার করছে আসামি হয়ে, আর প্রকৃত দোষীরা পার পেয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। জি জয়াল, আপনি শেষের এই যে প্রকৃত অপরাধীরা যেন পার পেয়ে না, যে সেই সাথে বারবার যে কথাটা বলা হচ্ছে, এরকম ঢালাও মামলায় পরে দিন শেষে দেখা যাবে যেগুলো আসলে মামলা, প্রকৃত মামলা, সেগুলো মেরিট যদি হারিয়ে যায়। আমি প্রথমত বলবো, এর জন্য আমি দায়ী করবো হচ্ছে আইন মন্ত্রণালয়কে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এই দুইটি মন্ত্রণালয় আমাদের মানে 8 মাস পেরিয়ে যাওয়ার পরেও ওনারা কোনো পারফরমেন্স দেখাতে পারেননি। আপনি দেখেন, আমরা অবাক হচ্ছি, এই যে সমস্ত ফেস্টরা 2-4 জন আমরা জনগণ স্বপ্রণোদিত হয়ে এই সমস্ত খুনি যারা সরাসরি মানে গুলি করেছে, এই ধরনের লোকদেরকেও আমরা কিন্তু ধরে কিন্তু জেলে দিয়ে মানে পুলিশের হাতে উঠেছি। পুলিশ মামলা দিল, কিন্তু আইন মন্ত্রণালয়ের ওই জায়গায় দেখা গেলো আদালতে গিয়ে সে জামিন পেয়ে গেল, এবং এই ধরনের ঘটনা ঘটছে। এখন যে জিনিসটি আমরা বলতেছি, এখন আইন মন্ত্রণালয় বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে যে যারা মানে প্রকৃতপক্ষ খুনি, এই মামলাটা তো সরকার দেওয়ার কথা। সরকার তো মানে রাষ্ট্রবাদী হয়তো মামলা করা উচিত, কারণ এটা তো ছোটোখাটো ঘটনা না, এটা তো টোটাল বাংলাদেশে একটা মানে টোটাল একটা বিপ্লব হয়েছে। যদিও এটাকে আইনের মধ্যে দিয়ে, সংবিধানের মধ্যে ঢুকে এটাকে এখন অভ্যুত্থান বানানোর চেষ্টা করতেছে, খুব জোর চলতেছে, সরকারের পক্ষ থেকেও চলতেছে বা অন্যান্য কিছু দল থেকেও চলতেছে, এটাকে একটা অভ্যুত্থান বানালে খুব ভালো হয়। আসলে এটা একটা বিপ্লব হয়েছে। এখন এই বিপ্লবের পরে যদি যে আগের যে বিদ্যমান যে কাঠামো, এই কাঠামোতে যদি আপনি এগুলো করেন, এই যে মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে, এগুলো কেন হয়েছে? আপনি তো আগের কাঠামোটা রেখে দিয়েছেন। এই যে আওয়ামী লীগ যে কাজটা করছে, মামলা বাণিজ্যটা থানায় ধরে নিয়ে মামলা বাণিজ্য, এখন তো একই কাজটা করতেছে, সুবিধা নিচ্ছে, এবং পুলিশ তো এটা জানে মামলা বাণিজ্যটা কীভাবে করা যায়, পুলিশ এটা শিখিয়ে দিচ্ছে এখন যারা আছে। আমার তো মনে হয় যে পুলিশ তো আর আমরা পরিবর্তন করি নাই। পুলিশ যে বিএনপি জামাত থেকে 17 বছরে মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতে নিচ্ছে, এবং ঠিকই বিএনপি জামাতের বলতেছে, বিএনপি লোকদের বলতেছে যে আসেন মামলা বাণিজ্যটা করে নেন, তারা এ ফাঁদে পা দিচ্ছে। এবং কিছু মানুষের যে আজকেও পুলিশ সপ্তাহের উদ্বোধন হলো, 8 মাস পেরিয়ে গেল, পুলিশকে যে বদল করতে পারলাম না, এর দায় কার? এর দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা তো বলেছি এটা বিপ্লব। তারা এটাকে এই সংবিধানের মধ্যে ঢুকে সব কিছু একদম সাংবিধানিকভাবে নিয়ে নিয়েছে। এখন আপনি যদি ধরেন রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া তো আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কোনো চেঞ্জ করতে পারতেছেন না। ওই জায়গায় যদি আপনি অনুমোদন করতে চান,
উত্তরপাড়া, দক্ষিণপাড়া, দিল্লি, বহু জায়গা থেকে চাপ আসে। আপনি তো মানে মৌলিক সমস্যাগুলো তো সমাধান করতে পারেন নাই। আপনি এখনো মানে বলতে পারেন নাই যে 2000 মানুষকে হত্যা করা হলো, এই বুলেটগুলো কাদের, পুলিশের নাকি অন্য কোনো বাহিনীর? হিসাব তো পেলাম না। হিসাব তো পেলাম না। তাহলে আপনি তো ওই বাহিনীগুলো অ্যাকাউন্টেবল করতে পারেন নাই। আপনি তো চিন্তা করতেছেন যে কোনো না কোনোভাবে যদি সংস্কার করা যায়। আরেকটা যে জিনিসটা হলো ওনারা সংস্কার করতেছে। আচ্ছা, আমার একটা বলেন তো, বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ করার থেকে কোনো বড় সংস্কার আছে? যেই দলটি একদম ঐতিহাসিকভাবে একটা খনি দল, 1955 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের পরে এই যে আওয়ামী লীগকে ভোট দেয় নাই বাংলাদেশে কিছু বিহারি লোকজন, আদমজি ক্যান্টনমেন্টে নারায়ণগঞ্জে, তারা কি করলো, 55 জন বিহারি মানে পিটি মারি ফেললো আওয়ামী লীগের লোকজন 1955 সালে শেখ মুজিবের সম্মতিতে। 1971 পরে 72 থেকে 75 শেখ মুজিব 40,000 মায়ের মুখ খালি করলো, জাসদ নেতাকর্মীদের হত্যা করলো, আলেম ওলামাদের হত্যা করলো, ওগুলো বিচার হয় নাই। 2009 সালে সেনা অফিসারদের হত্যা করলো। 13 সালে শাপলা চত্বরে করলো। মাওলানা দেলোয়ার হোসেন সাহেবের রায়ের পরে 200 জন জামাত শিবিরের নেতাকর্মীদের মানে ডাইরেক্ট পাখির মধ্যে গুলি করছে, স্ল্যাটারিং করছে। আমরা তো তখন ইউনিভার্সিটি পড়ুয়া। 14 সালে 18 সালে কোন সময় ওরা রাজনৈতিক দলের মতো আচরণ করছে। এদেরকে যদি আপনি কোনোভাবে রাজনৈতিক দল হিসেবে মূল্যায়ন করেন, তাহলে তো সন্ত্রাসী সংগঠন, রাজনৈতিক দলের সংগঠন আপনি আলাদা করতে পারবেন না। আপনি আমার বলেন তো, তামিল টাইগারদের যে আচরণ, তার থেকে কি আওয়ামী লীগের আরও 10 গুণ বেশি নিকৃষ্ট আচরণ না? যে এই যে শ্রীলঙ্কার যে তামিল টাইগাররা আওয়ামী লীগ থেকে কোন কাজটা খারাপ করছে? ওটা যদি একটা জঙ্গি সংগঠন হতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন নয়? নিষিদ্ধের দাবিতে আপনারা 100% আমি বলবো, বর্তমান সরকার যদি সংস্কার যদি আসলে তাদের সদিচ্ছা থাকে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেখা বড় একটা সংস্কার করছি। এই নিষিদ্ধটা হচ্ছে বড় সংস্কার প্রসঙ্গে একটু পরে যাচ্ছে। শেখ রবিউল আলম, নির্বাচন সংস্কার যাচ্ছে, কিন্তু তার আগে একটু আলোচনায় যেতে চাই, যেটা এবছরের শুরুতেও কিছুটা আলোচনায় ছিল, স্থানীয় সরকার নির্বাচন। আবার কিন্তু এই ধরনের একটি আলোচনায় আছে, এই বিভিন্ন দল নিজেদের মধ্যে আলোচনায় এই প্রসঙ্গগুলো আনছে। জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ স্থানীয় নির্বাচন প্রসঙ্গটি আনছে, যে আগে স্থানীয় নির্বাচন দরকার। একটু সোজা সাপটা প্রশ্নটা এইভাবে করতে চাই, বিএনপিকে আসলে স্থানীয় নির্বাচনে, স্থানীয় সরকার জাতীয় নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচনে কোনো ভয় পাচ্ছে কিনা? বিএনপি চাচ্ছেই তো নির্বাচন। রাষ্ট্রে যেখানে সরকার নেই, সরকার কাকে বলে জানেন নাকি? সরকারের সংজ্ঞা কি একটু তাই বলেন তো। এটিকে সরকার বলেন? আমরা তো বলছি মার্কিন সরকার, আর বাংলাদেশ সরকার বলার আগে তো বলছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সরকার কাকে বলে? মনে রাখবেন, সরকার হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্র ব্যবস্থাপনার নির্দিষ্ট মেয়াদের একটি কর্তৃপক্ষ, তাকে বলে সরকার। এটাকে আপনি সংজ্ঞায় সরকার বলবেন? এটা সংকটকালীন সরকার। তার প্রধান কাজই হচ্ছে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা, একমাত্র কাজ। আর এই নির্বাচিত সরকার মানে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আগে বা চলমান সময়ে তার কিছু রুটিন ওয়ার্ক থাকে, সেটা করা। সে কোনো মেজর ডিসিশন নিতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার। এই জন্য তো অন্তর্বর্তীকালীন ব্যবহার করা হয়, সংকটকালীন ব্যবহার করা হয়, তত্ত্বাবধায়ক ব্যবহার করা হয়, সরাসরি সরকার বলা হয় না। তো সরকার যেখানে আগে থাকা গুরুত্বপূর্ণ নাকি স্থানীয়টা প্রতিনিধি থাকা গুরুত্বপূর্ণ? আপনি আমাকে আগে বলেন, রাষ্ট্রের মূল প্রয়োজনটা কি? জনগণের একটা সরকার দরকার। সেইটাকে ঘাটতি রেখে আপনি স্থানীয় সরকার নির্বাচন যারা করতে চায় বা বলতে চায়, তারা হচ্ছে জাতীয় নির্বাচন ভয় পায়, তারা হচ্ছে জনগণের উপর আস্থা রাখতে ভয় পায়, তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা নিশ্চয়তা চায়, এবং সেই নিশ্চয়তাটা জনগণের উপর ভিত্তি করে না, অবৈধ কোনো প্রক্রিয়ার উপর ভিত্তি করে যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। আমি ওই শিশির ভাইয়ের সাথে ওই জায়গায় একটু দ্বিমত করি। উনি কাঠামোর কথা বলছিলেন আর কি, ওই পুলিশের। আমি আপনাকে বলি, এটা কাঠামোর সমস্যা না, সমস্যা হচ্ছে ব্যবস্থাপনার সমস্যা, আর হচ্ছে সরকারের ব্যর্থতা। আমি এই বাংলাদেশের মামলা তো পুলিশ প্রবিধি অনুসারে কিন্তু এটা হয়, আপনি জানেন। তো এই পুলিশ প্রবিধিতে এজাহার গ্রহণ, তদন্ত, রিমান্ড, তল্লাশি এবং গ্রেপ্তার, অনেকগুলি বিষয়। এইটা কিন্তু বেশ অত্যন্ত কিন্তু আপনার যেটাকে বলা হয় জনবান্ধব এবং মানে আধুনিক আইনসম্মত। আমি নিজে পুরোটা পড়েছি, কারণ আমার 193টা মামলা আমি এটা ফেস করতে গিয়ে আমি পড়েছি। আসলে কিন্তু চমৎকার, কিন্তু কাঠামোতে কোনো সমস্যা নেই। সমস্যাটা যেখানে আছে সেটা আরও একটা জিনিস আছে। আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু এই এজাহার গ্রহণ, তল্লাশি, তদন্ত, রিমান্ডেরও কিন্তু একটা সুনির্দিষ্ট নির্দেশনা আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে পুলিশ সেটা মানে না, সরকার সেটা বুঝতে চায় না। এই ব্যবস্থাপনাগত জায়গায় জবাবদিহিতার অভাব আছে, এবং আইন নিজের মতো করে ব্যবহার করার প্রবণতা রয়েছে রাষ্ট্রের এবং রাষ্ট্রের বাহিনীর। সমস্যাটা ওই জায়গাতে, এটা কাঠামোগত কোনো সমস্যা না।
দ্বিতীয় যে জায়গায় আপনি ছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন, আমি তো বললাম ওই কথাটা, তারপর আমি বলি আপনাকে যে আমরা বিএনপি নীতিগতভাবে বলেছি যে রাষ্ট্রে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণকে তার সরকার বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। এর চেয়ে বড় প্রয়োজন, উনি যেমন বললেন যে এই মুহূর্তে সবচেয়ে বড় সরকার সংস্কার হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আমি খুব বেশি দ্বিমত করছি না, কিন্তু আমরা বলছি যে আওয়ামী লীগকে তুমি, হ্যাঁ আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে, গণতন্ত্র হত্যা করেছে, তারপর ভোটাধিকার হরণ করেছে, তারপর ধরেন অর্থ লুটপাট করেছে, অপশাসন দুঃশাসন করেছে, গুম খুন আনথরাইজ কিলিং করেছে, এমন কোনো অপরাধ নাই যে আওয়ামী লীগ করে নাই। এই অপরাধের যারা করেছে ব্যক্তিগতভাবে তাদের বিচার হতে হবে, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে, এবং এই বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। করে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে কিনা একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের আইন অথবা ধরেন দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা নির্বাহী আদেশে একটি দল নিষিদ্ধ করা জায়গাটা কতটা মানে ফলপ্রসূ হবে সেখানে সন্দিহান আছে, কারণ আপনি এভাবে জামাত ইসলামকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, কিন্তু সেটা টিকেনি এবং সেটা মানুষ ভালোভাবে ও নেয়নি। যদিও জামাত ইসলামের ধরেন একটা সময়ের ভূমিকা নিয়ে বিতর্ক আছে, ঠিক আওয়ামী লীগের তার চেয়ে বড় বিতর্ক আছে এই সময় আওয়ামী লীগের ভূমিকা নিয়ে। আমরা রাজনীতি তো জনগণের জন্য, তো যে দলের রাজনীতি ফ্যাসিবাদী হয়, জনগণের ক্ষমতা দখল হয়, সেটা তো রাজনীতি বলে না আওয়ামী লীগ যেটা করেছে, কিন্তু তার একটা প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি থাকবে কি থাকবে না, নিষিদ্ধ হবে আজীবনের জন্য কিনা বা নির্দিষ্ট মেয়াদের জন্য কিনা, নির্বাচনে অযোগ্য হবে কিনা, সেটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা শেষ চাই। জাতীয় নাগরিক পার্টি বলতে চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধের আগে নির্বাচনই নয়, আপনারা কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ আর নির্বাচনে এই দুটি কোনো শর্ত হতে পারে না। আওয়ামী লীগের বিচার এদেশে করতে আমরা জাতিগতভাবে ঐক্যবদ্ধ, এনসিপি চাই, বিএনপি চাই, অন্যান্য সব রাজনৈতিক দল চায়। আওয়ামী লীগের বিচার এদেশে হবে, গণহত্যাকারীদের বিচার হতেই হবে, তাদের রাজনীতি থাকবে কি থাকবে না সেটা হচ্ছে, আবারও বলছি, যে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে অথবা আইন সিদ্ধান্ত নেবে, কিন্তু কোনো অজুহাতে বাংলাদেশের মানুষের ভোটাধিকার দেরি করা যাবে না। কারণ হচ্ছে আপনার নির্বাচন, সংস্কার এবং হচ্ছে যেটাকে বলা হয় আওয়ামী লীগের বিচার, এই তিনটি এদেশের আমরা সবাই একমত, এবং এই তিনটি একটা একটার সাথে শর্ত হবে না, তিনটি চলমান, কিন্তু তার আগে দরকার হচ্ছে দেশে একটা জবাবদিহিমূলক জনগণের সরকার। জনাব দেশের এই যে আওয়ামী লীগের বিচার বলি, স্থানীয় সরকার নির্বাচন, সব ইস্যুতেই আগে নির্বাচন। আচ্ছা রবি ভাই যে জিনিসটা বললেন যে যারা ভয় পায় তারা স্থানীয় সরকার নির্বাচন চায়, মানে জাতীয় সংসদ নির্বাচন চায় না, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে দ্বিমত পোষণ করছি। দেখেন, আমরা কিন্তু জাতীয় নির্বাচন কোনোভাবে পিছা বা একটু দেরিতে হোক বা না হোক এগুলো কিন্তু আমরা দাবি করছি না। আমরা বলছি আমাদের যে রাষ্ট্রের যে সংস্কারের প্রয়োজন, এর জন্য যে মৌলিক যে কাঠামো, ওটার বড় ধরনের সমস্যা আছে। দেখেন, এই যে একটা সংবিধান রয়েছে বিদ্যমান, এই সংবিধান এত নিকৃষ্ট সংবিধান, পৃথিবীতে এত নিকৃষ্ট সংবিধান আছে কিনা আমার জানা নাই, যে 1% ভোট না পেয়েও কেউ প্রধানমন্ত্রী থাকতে পারে, জনপ্রতিনিধি থাকতে পারে, এমপি থাকতে পারে, মানে আপনার উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকতে পারে, মেম্বার থাকতে পারে, ভোট 1% এখন ডাজেন্ট ম্যাটার, যেটা শেখ হাসিনা দেখাইলো 17 বছর ছিল। আমরা বললাম যে নতুন একটি সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনটা হওয়া উচিত। এটা জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন মানে এট এ টাইমে হওয়া সম্ভব, বরং বিএনপি যদি এগ্রি করে আরও আগে নিয়ে আসা যায় সম্ভব। বিএনপি যে সময়ের মধ্যে নির্বাচন চায়, ডিসেম্বর আসুক না, এই দাবিটা মেনে নিক, আমরা আরও বলবো আরও কিছুদিন আগে দেন নির্বাচন। বিএনপি তো রাজি হচ্ছে না, গণপরিষদ নির্বাচন চাচ্ছে না বিএনপি। আরেকটা মজার বিষয় দিচ্ছেন কি, বিএনপি যে ছাত্র জনতা বা ছাত্রই তো এই আন্দোলনটা করলো, 2000 শহীদ হলো, এখন ছাত্র সংসদ নির্বাচনটা তো ছাত্রদের প্রধান দাবি ছিল, ওইটার মধ্যে বিএনপি ডিসএগ্রি করলো। আমরা তো এগুলো তো মানে আমরা মনে করলাম যে এগুলো তো আসলে বিএনপি ভয় পাওয়ার কারণটা কি, আমরা নিজেরাও অবাক হয়ে গেলাম। বিএনপি তো সহযোগী হওয়ার উচিত ছিল এই জিনিসটা, ছাত্ররা জীবন দিল, ছাত্র সংসদ নির্বাচনের আগে হোক, এটাও চাচ্ছে না, এটাও চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে। এখন আমরা বললাম যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত, গণপরিষদ জাতীয় সংসদ নির্বাচন একসাথে হওয়া উচিত, এবং আমরা বললাম যে স্থানীয় সরকার যে নির্বাচনটা, সরকার চাইলে বিএনপি যে সময়ের মধ্যে বলা হচ্ছে নির্বাচন হবে, তার আগে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব, এবং বিএনপির দাবির সাথে কোনোভাবে মানে কন্ট্রাডিক্ট করে না, কোনোভাবে করে না। আপনার যে ইসি তো বলে খুব তার মানে ফিটনেস আছে, সে নির্বাচন করে ফেলতে পারবে, তাহলে তো স্থানীয় সরকার নির্বাচনটা তো বিএনপির দাবির আগে করে ফেলুক না। কোথায় সমস্যা হচ্ছে বিএনপি কোনোভাবে মনে করছে যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি ওই নির্বাচনগুলো করে ফেলে, তাহলে আমরা যারা নতুন রাজনীতি আসছি, আমাদের জন্য তরুণরা তাদের সাংগঠনিক কাঠামো হয়ে যাবে,
তারা ইউনিয়ন পর্যায়ে ঢুকে যাবে, ওয়ার্ডে ঢুকে যাবে, মানুষ তাদের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু আবার পাল্টাপাল্টি এই যে একটা ভয়, কিন্তু আবার মানে আমাদের সংগঠন হয়ে যাবে, এই যে একটা ভয়, কিন্তু হাসতেছে এই কথাটা একটু গোছানোর জন্যই কি আপনারা ওই বাড়তি সময়? আরেকটা মজার বিষয় দেখেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচন চায় কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন চায় না। আবার এদিকেও বিএনপি না, এত পরিমাণ না বিএনপি থেকে আমরা শুনতে পাচ্ছি, আমরা নিজে অবাক হয়ে যাচ্ছি। বিএনপি হ্যাঁ বলবে কখন? একটা দিন আমরা প্রত্যাশা করি বিএনপি কিছু বিষয় অন্তত হ্যাঁ বলুক। এখন পর্যন্ত বিএনপি একটা বিষয় হ্যাঁ বলছে, যতগুলো এই যে ঐক্যমত কমিশনের মধ্যে, সেটা হচ্ছে সংসদে উচ্চ কক্ষটার ব্যাপারে হ্যাঁ বলছে। আর প্রত্যেকটা বিষয় বিএনপি না 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 না। আরেকটা জিনিস বললাম, রবি ভাই যেটা বললো যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে না, আমরা কিন্তু চারটা কথা বলছি। এই যে দেখেন আজকে যে ফেসিস্ট সিদ্দিককে মানে মানুষের গণধোলাই দিয়ে উঠাই দিল, এটা কিন্তু আসলে আমরা আইন দ্বারা কিন্তু সিদ্দিককে ধরতে পারিনি। পুলিশও তাকে গ্রেপ্তার করার জন্য তার নির্দিষ্ট আইন নেই, যতক্ষণ না পর্যন্ত মামলা করা হয়। আমরা বলছি এই জন্য তাদের যে সন্ত্রাসী সংগঠন, তাদেরকে প্রতিহত করার জন্য আগে আপাতত নির্বাহী আদেশে তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা দেন, তারপরে আপনারা আদালতে আমি শেষ করছি, আদালতের মাধ্যমে তারা আপনারা বিচার করে তাদেরকে আবার নিষিদ্ধ করেন। আর সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সাংবিধানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। এই তিন প্রক্রিয়া যদি আপনি ব্যর্থ হন বা কোনোভাবে ভয় পান যেটা হচ্ছে কিনা, এটাকে সিমেন্টেড করার জন্য আপনি একটা গণভোট দেন না, গণভোট দেন, দেখি বাংলাদেশের মানুষ রায় হোক আওয়ামী লীগ এদেশে থাকবে কি থাকবে না। আমার তো বিশ্বাস অন্তর্বর্তী সরকার এখনো মানে সে বুঝতে পারতেছে না তার সবচেয়ে বড় সংস্কার কোনটা। আওয়ামী লীগ নিষিদ্ধ করা তার সবচেয়ে বড় সংস্কার, সেই জিনিসটি সে এখন অনুধাবন করছে না। জি, এই আলোচনায় আসছে আপনার কাছে একটি ছোট্ট বিরতির পর। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ একটি ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। শেখ রবিউল আলম, এই যে ঐক্যমত্যের জায়গায় বেশিরভাগ জায়গায় বিএনপির না, জনাব সমস্যাটা হচ্ছে এনসিপি তো একটা নতুন রাজনৈতিক দল হতে চলেছে মাত্র। রাজনৈতিক দল আমি তা বলি না, তারা বলেছে তারা রাজনৈতিক দল, কিন্তু রাজনৈতিক দল হওয়ার যে শর্ত, যে যোগ্যতা, সেগুলো তো এখনো ফুলফিল করেনি। যার জন্য তাদের কথার মধ্যে আপনি পরিপূর্ণ রাজনীতি পাবেন না, এবং কোনটা রাষ্ট্রের জন্য কল্যাণ আর কোনটা কল্যাণ না সেটা বোঝারও গভীরতা পাবেন না। আস্তে আস্তে হবে, আমি দ্বিমত করছি না। কথাটা হচ্ছে বিএনপি প্রথম সংস্কার উপলব্ধি করেছে, এবং বিএনপি শাসনতন্ত্রে, শাসন কাঠামোতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানিক যে সংস্কার এবং প্রশাসনিক সংস্কার, সব জায়গায় কিন্তু বিএনপি সুস্পষ্ট করেছে তার 31 দফা অঙ্গীকারের মধ্যে। ওনারা কিন্তু এখনো সংস্কারের অঙ্গীকার করেননি জাতির কাছে, আমরা কিন্তু করেছি। যেমন আমরা কালকেও আমি খুশি মাহমুদ বলেছি যে সংস্কার কমিশনের প্রায় 90% সংস্কার প্রস্তাবের সাথে আমরা একমত। দেখেছেন আপনি, নিশ্চয়ই বলেছি। এবং আমরা এও বলেছি আপনার জাতীয় ঐক্যমত কমিশন প্রকাশ করুক কোন জায়গায় আমরা একমত হয়নি। কয়েকটা জায়গায় আমরা একমত হয়নি, অনলি কয়েক জায়গায়, যেটা যা রাষ্ট্রের জন্য প্রযোজ্য না, যেটা রাষ্ট্রের বান্ধব না, যেটা রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে সঙ্গতিপূর্ণ না, সে জায়গায় আমরা দ্বিমত পোষণ করেছি। এবং এটা আমাদের কাজ, কারণ আমাদের জনগণের কাছে দায়বদ্ধতা আছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় দায়িত্বশীল রাজনৈতিক দল, সবচেয়ে সর্বাধিকবার নির্বাচিত হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল। বিএনপি আবেগ আর একটা গোষ্ঠী বা কয়েকটা ব্যক্তির চিন্তা নিয়ে চলে না। জনগণের কল্যাণ এবং জনগণের আপনার যেটাকে সমৃদ্ধিকে আমাদের নিশ্চয়তা দিতে হয়। শেখ হাসিনা কি করেছিলেন এটা কোনো উদাহরণ হতে পারে নাকি? শেখ হাসিনা তো ফ্যাসিস্ট, আর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যারা লড়েছি তারা তাই করবো সেটা ভাবা কি, সেই ভাবনাটাও তো আরেক ধরনের, ধরেন আপনার ব্যর্থতা বা অযোগ্যতা। এক অযোগ্যতা না, যেমন গণপরিষদের কথা উনি বললেন। গণপরিষদ নির্বাচন পৃথিবীতে কোথায় হয়েছে? সেই জায়গায় হয়েছে নতুন কোনো দেশ স্বাধীন হয়েছে, কোনো একটা দেশ নতুন, হয়তো সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীন হয়েছে, অথবা ধরেন সমঝোতার মাধ্যমে স্বাধীন হয়েছে। সেখানে কোনো শাসনতন্ত্র নেই, জনগণ একটা কর্তৃপক্ষকে নির্বাচিত করেছে শুধুমাত্র সংবিধানটা বা তার শাসনতন্ত্রটা তৈরি করার জন্য, তাই তো? যে শাসনতন্ত্রে জনগণের ভাবনাটা থাকে, এই জন্য জনগণের এক ধরনের প্রত্যক্ষ অংশগ্রহণ। আর ওই গণপরিষদে যারা নির্বাচিত হয় তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ, সেটির মাধ্যমে একটা শাসনতন্ত্র তৈরি করা। বাংলাদেশে একটা শাসনতন্ত্র আছে, বাংলাদেশে সংবিধান আছে। হ্যাঁ, সংবিধানের রাজনৈতিক ব্যবহারের জন্য আওয়ামী লীগ কিছু ধরেন সংস্কার করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। এই সংবিধানটাকেই আমরা যদি প্রয়োজনীয় সংস্কার করি তাহলে জনবান্ধব, রাষ্ট্রবান্ধব এবং আধুনিক একটা সংবিধান করা সম্ভব। আমরা তো সংবিধানের সংশোধন করিনি। বহুদলীয় গণতন্ত্র আমরা ৫ম সংশোধনীর মাধ্যমে করিনি এদেশে।
আমরা সংসদীয় পদ্ধতির সরকার, সবচেয়ে গণতন্ত্রের জন্য উত্তম শাসন ব্যবস্থা আমরা দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এই সংবিধানে করিনি? আমরাই তো করেছি। তারপর 13দশ সংশোধনীর মাধ্যমে এই যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে বিষয়টা, সেটা বিএনপি করেনি, আবার বিএনপি করবে সেই অঙ্গীকার আমরা করেছি না? এই যে আমাদের যে 31 দফা দাবি আছে তার মধ্যে দ্বিকক্ষ বিশ্ব পার্লামেন্টের কথা বললেন, এক ব্যক্তি পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, আপনার 70 অনুচ্ছেদের কারেকশনের কথা আমরা বলেছি, সংস্কারের কথা আমরা বলেছি, পরিবর্তনের কথা আমরা বলেছি। আমরা রাষ্ট্রের 3টি বিভাগকে স্বাধীন এবং স্বতন্ত্রভাবে ফাংশন করবে, স্বাধীন শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ বলেছি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির নিয়োগ এবং স্বতন্ত্র অবস্থান বজায় রাখবে এগুলো আমরা বলেছি। এর বাইরে আর কোনো সংবিধান আছে নাকি পৃথিবীতে? তো এখন আপনার গণপরিষদ লাগবে, আপনি বলছেন নতুন সংবিধান লাগবে। তো আপনি ভাববেন সেটা জনগণের ভাবনা কিভাবে আপনি বুঝছেন? আমাদের তো সমস্যা ছিল কি? সমস্যা ছিল একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আওয়ামী লীগ ক্ষমতা লুবি হয়ে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে, আইন, সংবিধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিকরণ করেছে এবং নিজের দলের স্বার্থে ব্যবহার করেছে, ক্ষমতায় থাকার স্বার্থে ব্যবহার করেছে। সেই জায়গায় সংস্কার করতে তো বিএনপি প্রস্তুত, এবং বিএনপি উনাদের আগে অঙ্গীকার করেছে। ও বললেন স্থানীয় সরকার নির্বাচন, ইসি তো নিজেই বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে করা সম্ভব নয়, এটা ইসি নিজের বক্তব্য। আমি বলছি আমরা 90% সংস্কার, যেটা সংস্কার কমিশন ইতিমধ্যে উপস্থাপন করেছে, তার সাথে একমত হয়েছি। এগুলি সবই যদি যান আমাদের 31 দফার মধ্যে পাবেন। আমরাই তো প্রথম, এবং কথা বলেছেন এখনো জনগণের কাছে আমাদের সংস্কার প্রস্তাবগুলি নিয়ে যাচ্ছি। উনারা তো কিছু দাবি ছুড়ে দিচ্ছে মাত্র, এবং ইন্টারেস্টিং হচ্ছে ওনাদের ওই দাবিগুলি সংস্কার কমিশন আবার প্রশ্ন করে আমাদের কাছে তো ছুড়ে দিতে চায়। তো এটা কি জনকল্যাণের রাজনীতি হলো আর জনবান্ধবের রাজনীতি হলো? আমি একটা বাক্য দিয়ে শেষ করব। আমি এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে বলতে চাই, যে বিষয়গুলি আমরা সবাই একমত হয়েছে, আসেন সেটা সংবিধানে সংবিধান তো আর সংযোগ করা সম্ভব হচ্ছে না, অর্ডিন্যান্স জারি করতে হবে আপনাকে, নির্বাচিত হয়ে ঐক্যবদ্ধভাবে অথবা মেজরিটির ভিত্তিতে আমরা সংসদে সেটা করব। আর আপনারা যেগুলি আমরা একমত হতে পারছি না, ওনারা যেটা চাচ্ছেন, ঠিক আছে, ওনাদের নির্বাচনে যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, ওটাকে ওনাদের নির্বাচনী ইস্তেহারে নিয়ে যান। জনগণ যদি ওনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে গিয়ে ব্রুট মেজরিটির সাথে ওনারা করে দেন, অথবা আমরাও প্রয়োজনে যদি জনগণ ওনার থেকে নির্বাচিত করে ওই ইস্তেহার দেখে আমরা সমর্থন দেব। কিন্তু আপনি রাজনৈতিক দল হবেন না এখনো, আপনার ভাবনাগুলি সংস্কার, একটা গোষ্ঠীর ভাবনা সংস্কার, আর বিএনপি তার সাথে একমত হতে হবে, দ্বিমত করা যাবে না। এই রাজনীতি বিএনপি করে না। বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল, বিএনপি জানে কি করণীয় আর কি বর্জনীয়, এটা মনে রাখবেন। এবং এদেশের মাটি এবং মানুষের রাজনীতি করে বিএনপি, বারবার নির্বাচিত রাজনৈতিক দল, 17 বছরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করা রাজনৈতিক দল। গণ অভ্যুত্থানে আমরা জাতিগতভাবে এক হয়েছি, ওকে, আমাদের ছাত্র ভাইরা নেতৃত্ব দিয়েছে, তারা জাতীয় বীর, অস্বীকার করছি না। কিন্তু আপনি একটা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তার মানে আপনি রাজনীতিতে অপরিহার্য। আপনি যা ভাবেন তা জাতির জন্য অপরিহার্য। আপনি রাজনীতিতে অপরিহার্য, আপনি সরকারে অপরিহার্য, আপনি ক্ষমতায় যাওয়ার জন্য অপরিহার্য। এভাবে যারা ভাবে তারা আমার কাছে কোনো কোনো সময় মনে হয়, আমি যে একবার বলতে চাই না, যে তারা মনে হয় আরও ফ্যাসিস্টের শেখ হাসিনার সাথে প্রতিযোগিতা লেগেছে, যে শেখ হাসিনা বড় ফ্যাসিস্ট ছিল না আগামীতে তারা বড় ফ্যাসিস্ট হবে। জনাব শিশির, যে এনসিপি যা ভাবে তা আসলে জনগণের ভাবনা কিনা সেটা নিশ্চিত হবে না। প্রথমত হচ্ছে নাহিদ ইসলাম যে 3 তারিখ শহীদ মিনারের যে ঘোষণাটা দিলেন, যে পুরাতন কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা এক দফা ঘোষণা করলাম, এটা কিন্তু আমরা বিপ্লবের আগেই ঘোষণাটা দিয়েছি। প্রথমত হচ্ছে এটা। আর রবি ভাই যেটা বললেন যে নতুন সংবিধান বা সেকেন্ড রিপাবলিক, আমরা যেটা সেকেন্ড রিপাবলিক বলছি, দেখেন মানে ফরাসি বিপ্লবের পরে এখন কিন্তু ওদের পঞ্চম রিপাবলিক চলে, 1, 2, 3, 4 পার করে পঞ্চম। ইভেন আপনি যদি দেখেন দক্ষিণ আফ্রিকা ওদের সেকেন্ড রিপাবলিক হয়েছে, আমাদের পাশে যে নেপাল আছে ওরাও করেছে, তারপরে হচ্ছে আপনার এদের পর্তুগাল করেছে, এরকম অসংখ্য দেশ আছে আপনার ওরা সেকেন্ড রিপাবলিক করেছে। তো এই জিনিসটা আমি 1971 সালে একটা করলাম, এটা প্রথম রিপাবলিক, ওটা তো আমরা বাদ দিচ্ছি না। এখন যদি আমরা জুলাইকে সেকেন্ড রিপাবলিক ধরি, সমস্যাটা কোথায়? আমরা কি এক রিপাবলিকে আগে থাকবো? পৃথিবীতে কি মানে কোনো নতুনত্ব আসবে না? এই জিনিসগুলো বিএনপির আমার মনে হচ্ছে বোঝাপড়ার অনেক ঘাটতি আছে। এগুলোতে ভয় পাওয়ার কিছু নেই, এতে বিএনপির ভোট বাড়বে বা কমবে বলে আমার মনে হয় না। জাস্ট বিরোধিতা করার জন্য এগুলো বিরোধিতা করতেছে, এগুলো নিয়ে আমি মনে করি। আর দ্বিতীয় বললো যে রফি ভাই যেটা বললেন যে বিএনপি সব জিনিসের মানে একমত, বিএনপিকে আমরা যদি বলবো সব জিনিস একমত হয়ে গেছেন, তাহলে আর 10% মেনে নেন। আমরা যেটা বললাম, দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবেন না এবং সংসদ নেতা হতে পারবেন না, এই জিনিসগুলো বিএনপি মানছে না কেন? এগুলো তো মানুষের সন্দেহ তৈরি করছে। কারণ শেখ হাসিনা তো এইভাবে আওয়ামী লীগটা ধ্বংস করেছে, রাষ্ট্র ধ্বংস করেছে, সংসদ ধ্বংস করেছে,
আদালত ধ্বংস করেছে। কারণ এক ব্যক্তি ছিলেন দলের প্রধান, সংসদ নেতা, এক ব্যক্তি ছিলেন আবার মানে রাষ্ট্রপ্রধান। এই যে 3 জায়গায় 4 জায়গায় সে তার সুপ্রিমেসি নিয়ে নিল, তো সে তো প্রাতিষ্ঠানিকভাবে এইভাবেই তো সে ফেসিস্ট হয়েছে। তো ফেসিস্ট হওয়ার রাস্তাটা যদি বন্ধ আমরা না করি, তাহলে আমরা আগামীতে তো একদম সাংবিধানিকভাবে একটা ফেসিস্ট কাঠামোতে ঢুকতেছি। আপনি যদি বলেন এখন হ্যাঁ বিএনপি সব সংস্কার করছে, তাহলে এই জিনিসগুলো মানছে না কেন? বিএনপি বুঝতেছে না এই যে শেখ হাসিনা এই প্রক্রিয়ায় ফেসিস্ট হলো? বরং আমাদের সন্দেহ হচ্ছে বিএনপি একটা নির্যাতিত দল। বিএনপি 17 বছর যে নির্যাতনের কাঠামোর মধ্য দিয়ে নির্যাতিত হয়েছে, বিএনপি চাচ্ছে, আমি মানে এগুলো আমি বলতে চাচ্ছিলাম না, বিএনপি চাচ্ছে যে নতুন যে যারা আসবে, সেটা এনসিপি হোক, জামাত হোক, আরও যে কেউ বা আওয়ামী লীগও যদি কোনোভাবে চেষ্টা করে, বিএনপি এই কাঠামো দিয়ে মনে হয় মানে ওইটার স্বাদটা বিএনপি নিতে চাচ্ছে যে এটা আমরা নির্যাতিত হয়েছি, আমরা ছেড়ে দিব না, এটা থাকা দরকার, এই পুরাতনের কাঠামো দিয়ে আমরা নির্যাতন করার একটা সুযোগ পাচ্ছি, এটা আমরা কেন এটা হাতছাড়া করবো? বিএনপি মনে হয় এরকম কিছু চিন্তাই করছে। মানে এটা খুবই মানে হতাশাজনক। এটা বিএনপির কাছে এই আচরণ তো মানুষ প্রত্যাশা করে না। কিন্তু বিএনপি তো বিপ্লবের অংশীদার। বিএনপি কেন এই সংস্কারগুলো চাচ্ছে না? যেই সংস্কার না করার কারণেই তো বিএনপি নির্যাতিত হলো। যে সংস্কার না করার কারণে তো বেগম জিয়া তার চিকিৎসার অধিকারটুকু পেল না। তো বিএনপি কি এর রবিবার তো মানে ওনার তো 14 বছর সামথিং হয়তো, আমি যতটুকু জানি রবিবার জেল হয়েছিল, রবিবার জেলে ছিলেন। তো আমরা তো জানি রবিবারের এই লাইফটা কি কাঠামোর কারণে এই ধ্বংস হয়েছিল। যদি আজকে এই ছাত্র জনতা যদি জীবন না দিত, রবিবারে কি মুক্ত পাইতেন? রবিবারদের জন্য তো অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিলেন তারেক রহমান। তো সর্বশেষ উনি তো চেষ্টা কোনো অবদান মানে ঘাটতি রাখেন নাই, কিন্তু দেশের মানুষ তো ওই সময় সারা দেয় নাই। দলের নেতা কর্মী রাস্তায় দাঁড়াতে পারে না, দেশের মানুষ কি রাস্তায় দাঁড়াবে? এই যে একটা বিপ্লব হলো, এই বিপ্লবটাকে বিএনপি সম্মান জানায়, এই সংস্থাগুলো মেনে নিলে কি হতো? আমার তো মনে হয় না বিএনপির খুব ক্ষতি হতো। বিএনপি বরং এই কাঠামোগুলো রেখে দিয়ে বিএনপি এই নির্যাতনের পরটা অন্যদের জন্য মনে হয় ব্যবহার করার জন্য রেখে দিতে চাচ্ছে। সেটা বললাম যে বিএনপি কাঠামোটা রেখে দিতে চাইছে। না, বিএনপি কাঠামো রেখে দিতে চাচ্ছে না। সংস্কার কি আমাকে একটু বলেন তো ভাই? সংস্কার হচ্ছে যা বিদ্যমান আছে তাকে সংশোধিত করা। সংস্কার মানে তো তা না যা নাই তা প্রতিষ্ঠিত করা। তো আপনি সংস্কার বলবেন আর হচ্ছে আপনি একটা এক্সপেরিমেন্ট করবেন, এটা তো সংস্কার না। আপনি যেটা বলছেন এটা এক্সপেরিমেন্ট। ঠিক আছে, আপনার এই এক্সপেরিমেন্টগুলি নিয়ে আপনি জনগণের কাছে যান, আমি তো বারবার আপনাকে বলেছি। এবং আমরা নিশ্চিতভাবে দেখেন কি বলবো, উনি বললেন যে সংসদ নেতা প্রধানমন্ত্রী, আরে ভাই সংসদ নেতা প্রধানমন্ত্রী এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এইটা ছাড়া পার্লামেন্ট পদ্ধতি কোনো জায়গায় চলে না। পার্লামেন্টের যদি আপনি সংসদীয় দলের নেতা না হন আর তাহলে যদি প্রধানমন্ত্রী না হন, তো এইটা দুটি জায়গায় যদি আপনি না থাকেন, আপনি পার্লামেন্টের পদ্ধতি সরকার চলবে না। তো আপনি শুধুমাত্র কেন বিকেন্দ্রীকরণ, সব বিকেন্দ্রীকরণ কিন্তু কল্যাণের না। একটা নির্বাচিত সরকারকে ফাংশন করানোরও প্রয়োজন আছে, এবং সেটা ফাংশন করতে পারে সেই সুবিধা দেওয়ারও প্রয়োজন আছে। আপনি যদি জনগণের কাছে দায়বদ্ধ থাকেন, 5 বছর পর পর নির্বাচিত হয়, আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, আপনি যদি জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হন, তো আপনি তো ক্ষমতার বাইরে যেতে বাধ্য। তো কেন আপনি জনগণের উপর আস্থা রাখছেন না? নাহিদ ইসলাম কি বলেছেন? নাহিদ ইসলাম বলেননি যে আমার দৃঢ় বিশ্বাস এবার আমরা ক্ষমতায় যাচ্ছি, রাজনৈতিক দল করে পরের দিনই বলছেন। তারপর আরেকজন বলেন না যে আমরা সংসদে যাবই যাব। হাসনাত আব্দুল্লাহ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আগামী দিনের প্রধানমন্ত্রী। আচ্ছা, সেটা তো আছে। একটা রাজনৈতিক দল আপনি গঠন করেছেন মাত্র, হ্যাঁ খুবই ভালো, গণতন্ত্রের জন্য সব মত সব শ্রেণীর মানুষ রাজনীতিতে যুক্ত থাকুক, এটা তো সৌন্দর্য, প্রতিযোগিতা থাকবে। কিন্তু আপনি রাজনৈতিক দল গঠন করেই সরকারে প্রভাব করছেন, আগামী দিনের সরকার হচ্ছেন। আপনার ভাবনাগুলি আবার আপনার অন্য দল মানবে কিনা, মানতে অনেক সময় বাধ্য কিনা, সেভাবে যখন আপনি উপস্থাপন করেন, আমি আবারও বলছি এটা কোনো রাজনৈতিক দলের চরিত্র হতে পারে না, আবার এটা রাজনৈতিক চাওয়া হতে পারে না। এটা হচ্ছে ক্ষমতায় যাইতে চাওয়া, দুটো জিনিস একরকম। আমি আবারও বলছি যে এনসিপি মনে হচ্ছে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়, আর বিএনপির ভাবনাটা হচ্ছে বিএনপি একটা গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং নির্বাচনের জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যেতে চায়। বিএনপিতে একবারও বলেনি যে না এই কাঠামোতে নির্বাচন হতে হবে। আমরা প্রয়োজনীয় সংস্কার করার জন্য সরকারকে বলেছি, যথেষ্ট সময়ও দিয়েছি, এবং আমরা বলছি আপনি দ্রুত এই সংস্কারগুলি করেন। আমাদের মানে আমরা এগুলিতে অধিকাংশ সংস্কারের সাথে আমরা একমত, 90% সংস্কারের সাথে আমরা একমত। কিন্তু আপনি ক্ষমতায় যাওয়ার পথ সুগম হচ্ছে না বিধায় আপনি কিছু শর্ত জুড়ে দিয়ে সংস্কারের নামে জনগণকে ধোঁকা দেবেন, কালেক্ষেপণ করবেন, নির্বাচন বিলম্বিত করতে চাইবেন, সেটা মানা হবে না এবং সেটা মানা যায় না।
এবং বিএনপি তো সেটা মানবেও না। জি, অনুষ্ঠানে একেবারে শেষে একটি বিষয় আপনার মন্তব্য জানতে চাইব। ঠাকুরগাঁয়ে আপনার দলের মহাসচিব যখন বলেন অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে, আসলে কি বার্তা তিনি না, এটা তো দায়িত্বশীল জায়গা থেকে আমরা বলি অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। তবে এটা ঠিক আছে, বিভিন্ন দলে আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগের কথা এখন আর আমি বলতে চাই না, একটা নিকৃষ্ট পতিত রাজনৈতিক দল, সেটা আর কোনো মুখে আনার মতো রুচিও মানুষের নাই। এনসিপি বলেন অপরাধ হচ্ছে না, ব্যাপক হারে হচ্ছে। এখন ধরেন এটা শুধরে নিতে অপরাধ নাই পৃথিবীতে কোথায়, চাঁদাবাজি, সন্ত্রাসী, এটা তো একটা গোষ্ঠী আছে। রাজনৈতিক দলের কাজ হচ্ছে তাদের প্রশ্রয় না দেওয়া, এবং দলে যদি এরা থাকে তাদেরকে দল থেকে বের করে দেওয়া, সতর্ক করে দেওয়া, এবং এইভাবেই তো শুদ্ধ হয় রাজনীতি, তাই না? এটা সেই পরিশুদ্ধ রাজনীতির অংশ। এবং জাতির কাছে আমরা একটা পরিবর্তন রাজনীতিতে আছে সাংগঠনিকভাবে, এবং আমাদের রাজনৈতিক দলের আভ্যন্তরীণভাবে করতে চাই, তারই অঙ্গীকার, এবং নেতা কর্মীদের সতর্ক করে সজাগ করে সেই বার্তাটা। জনাব দিন শেষে যে এনসিপি কি যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে যায় কিনা, এবং এই যে যারা অপকর্মে জড়িত সেই জায়গাটায় আপনাদেরও দলের নানা বিরুদ্ধে এর মধ্যে নানা অভিযোগ এসছে, সেই জায়গায় আপনারাও কতটা সতর্ক? প্রথমত হচ্ছে যে কোনো ফৌজদারি অপরাধ যদি কেউ করে থাকে, এনসিপি হোক যে দলে হোক, আমরা তার শাস্তি দাবি করি, এবং দেশের আইন আদালত রয়েছে, দুদক রয়েছে, সবার বিরুদ্ধে এটা আমরা দাবি করি। প্রথমত হচ্ছে রবিবার যে জিনিসটা বললেন, আমরা যে কোনো মূল্যেই আমরা ক্ষমতা যেতে চাই, ব্যাপারটা আসলে এরকম না। আমরা সংস্কার চাইছি শুধু রাষ্ট্রীয় কাঠামো এবং পলিটিক্যাল পার্টিগুলো। আপনি দেখেন বিএনপি এই গত 7 মাসে দলীয় কোন দলে 70 জন নেতা কর্মী বিএনপির খুন হয়েছে। এটা খুবই বেদনাদায়ক। আমরা এটা প্রত্যাশা করিনি বিএনপির কাছে, এবং অন্যান্য দলের সাথেও বিএনপি সংঘর্ষ পাচ্ছে। আজকে দিনে আমাদের যে নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের উপরে বিএনপির শ্রমিক দল মংলাতে হামলা করেছে। আপনি কল্পনা করতে পারেন কী ধরনের সংস্কার প্রয়োজন? আপনি কি বিএনপি দিয়ে বেশি দিন আগাইতে পারবেন? হয়তো ওনারা ভাবতেছেন ওনাদের এখন সংগঠনটা আছে, অন্যদের সংগঠনটা এখনও সেভাবে ছড়াই নাই, এটা দিয়ে ওনারা পার পাবেন। আপনি কয়দিন পার পাবেন? আপনি কয়দিন? বিএনপির ইতিহাস বাংলাদেশ হচ্ছে সবসময় ক্ষমতা হারানোর ইতিহাস। জিয়া রহমানের পরে সাত্তার সাহেব নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, সবচেয়ে উনি ক্ষমতা হারালেন, বাংলাদেশে ক্ষমতা হারালেন। খালেদা জিয়া 96 সালে ক্ষমতা হারাচ্ছেন, 2006 সালে 111 বিএনপি হাতে হয়েছে। বিএনপি যতবারে গেছে তার দলীয় কাঠামোর কারণে, বিএনপি জনগণ ম্যান্ডেট দিচ্ছে, বিএনপি ক্ষমতা হারাইছে। দলীয় কাঠামোর কথা না, এই দেখেন আপনি বাংলাদেশের দিন 28 অক্টোবর বিএনপির হাতে হয়েছে। বিএনপি থাকতে পারে না ভাই, বলেন না। বিএনপি চাইছিল থাকার জন্য 96-তে, পারে নাই। বিএনপি ছাত্র সাহেব নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন না, ওনাদের তো রাষ্ট্রপতি ছিলেন, থাকতে পারছে, কেন পারে নাই? বিএনপি তো সাংগঠনিক স্ট্রাকচারের সমস্যা আছে। এই যেটা আমরা বললাম যে এই 70 জন খুন হয়েছে, ওনাদের দলীয় কোনো এই নিয়ে কোনো ওনাদের অনুতাপ আছে, এটা দলটাকে এখন পরিশুদ্ধ করা উচিত। এই সংস্কারটা তো আমরা চাইতেই পারি বিএনপির কাছে। শুধু রাষ্ট্র সংস্কারের কি আমরা কি বিএনপিকে বাদ দিয়ে সংস্কার চিন্তা করতেছি? আপনি কয়দিন আওয়ামী লীগ শুনেন, আওয়ামী লীগ তো এই সাংগঠনিক কাঠামো আওয়ামী লীগের কম ছিল না, টাকাও আওয়ামী লীগের কম ছিল না। আওয়ামী লীগ তো লাস্ট হয়ে গেছে একটা কঙ্কালের মতো একটা সংগঠন হয়ে গেছে। তার শুধু ক্যাডার বাহিনী ছিল, যে সংগঠন ছিল, এই সংগঠন দেশের মানুষ আর চায় নাই, ভোট দেয় নাই, লাস্টে পুরোটাই পালানো লাগছে। তো বিএনপি কি এরকম কিছু চাই কিনা যে আমার সংগঠন আছে, এটা দিয়ে আমি মায়েরা ধরে যেভাবে হোক ক্ষমতা থাকতে পারবো? এটা কি সম্ভব নাকি? বিএনপি আমি লিখে দিলাম, বিএনপি যত চেষ্টা করুক বিএনপি আওয়ামী লীগের সমান হতে পারবে না। হয়তো অন্যদেরকে নিপীড়ন করবে কিছুদিনের মধ্যে, বিএনপি এই কাঠামোটা পুরোটা বিএনপির গায়ের উপর ভেঙে পড়বে। যেমন একটি ঘর যদি ভেঙে পড়ে মানুষের উপরে, ঠিক এরকম। কিন্তু যে একটি কথা যে দল গঠনের পরপরই ক্ষমতায় যাওয়ার এই যে একটি রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মন জয় করে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাওয়া। আমাদের দল তো গঠনের উদ্দেশ্য হচ্ছে জনগণের জন্য সেবা করা, জনগণের মন জয় করে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাওয়া। আমরা জুলাই বিপ্লব করেছি, আমরা মনে করছি এখন আমরা একটা ব্যালট বিপ্লবের সুযোগ হয়েছে। জনগণ আমরা আমাদের দাবিগুলো জনগণের কাছে উপস্থাপন করব, জনগণ আমাদেরকে পছন্দ করলে ভোট দেবে, একটা ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা ক্ষমতায় যাবো। এটা তো স্পষ্ট। এটা আমাদের যে আহ্বায়ক বলেছেন, এটা তো আমাদের সকলের কথা। আমরা এটা তো মনে করি অবশ্যই এটা হওয়া উচিত। তিনি তো বলেছেন সংসদে যাবই যাব, বলেছেন নাকি যে নিশ্চয়ই জনগণ আমাদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন, যাবই যাব। এই কোনটা রাজনৈতিক ভাষা হলো নাকি? আমাদের মতো রাজনৈতিক দল বলেছে না যাবই যাব, সংসদে আমরা যাচ্ছি। আবার ধরেন আসিফ মাহমুদ সজীব সেদিন একটা কথা খুব কি বলবো, যাই হোক, তিনি বলছেন যে আমি পদত্যাগ করার পর যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারি। তার মানে ওনার কোনো রাজনৈতিক পছন্দের নাই, আদর্শ নাই, কোনো আদর্শের প্রতি কোনো ওনার পছন্দ না। উনি যেখানে সুবিধা সেখানে যোগ দিতে পারে, তার মানে হচ্ছে ক্ষমতা লোভিতা। আপনি যদি বলেন আমি পদত্যাগের পর যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারে, আমি এনসিপিতে যোগ দেবো এমন কোনো কথা নাই।
তার মানে কি, আমি যে জায়গায় যোগ দিলে আমার ক্ষমতায়নটা নিশ্চিত হয়, ক্ষমতার সুবিধাটা আমি নিশ্চিত করতে পারি, আমি সেই জায়গায় যাব। আমার নিজস্ব কোনো পছন্দের আদর্শ নাই অথবা কোনো কমিটমেন্ট নাই। তো এরা যখন রাজনৈতিক দল করে এবং রাজনৈতিক দলের মানে বলবো যে হয়, তখন সমস্যাটা হচ্ছে, আমি একটা কথা আপনাকে বলি, একটা বাক্য, সেটা হচ্ছে আপনি অভ্যুত্থানে অংশ নিয়েছেন, সফল হয়েছেন, তার মানেই আপনি ভালো রাজনীতিবিদ এবং ভালো রাজনৈতিক দল, এভাবে ভাবা যাবে না। এটা সময়ের উত্তর। আমাদের 47 বছর লাগছে, আজকে 47তম বছর আমাদের রাজনীতিতে, অর্থাৎ আপনি 47 দিনও পার করেন নাই। আপনি এসে যখন রাজনৈতিক বুদ্ধা হয়ে যান আর জাতির উপর আপনার ভাবনাটা চাপিয়ে দিতে চান, সেটা আরেক ধরনের স্বৈরতন্ত্র, আরেক ধরনের ফ্যাসিবাদ। জি, আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।